সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৪৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব বিখ্যাত শিশু সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বোমাই বুড়োর জঙ্গলে। বিভূতিভূষণ জন্মেছিলেন ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর। বাঙালি পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। এছাড়াও তিনি লিখেছেন অপরাজিত, অরণ্যক এবং আদর্শ হিন্দু হোটেল সহ বহু উপন্যাস। কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। ১৯৫০ সালের ১ নভেম্বর মাত্র ৫৫ বছর বয়সে বিভূতিভূষণ আমাদের সবাইকে ছেড়ে চলে যান। শুরু হচ্ছে আজকের গল্প। জঙ্গলের বিভিন্ন অংশে সার্ভে চলছিল। কাছারি থেকে ৩ ক্রোশ দূরে বোমাই বুড়োর জঙ্গলে আমাদের এক আমিন রামচন্দ্র সিং এই উপলক্ষে কিছুদিন ধরে আছে। সকালে খবর পাওয়া গেল রামচন্দ্র সিং হঠাৎ আজ ২-৩ দিন হলো পাগল হয়ে গেছে। শুনেই তখনই লোকজন নিয়ে সেখানে গিয়ে পৌঁছলাম। বোমাই বুড়োর জঙ্গল খুব নিবিড় নয়, খুব ফাঁকা, উঁচু নিচু পাথরের মাঝে মাঝে বড় বড় গাছ। ডাল থেকে সরু দড়ির মতো লতা ঝোলে, যেন জাহাজের উঁচু মাস্তুলের সঙ্গে দড়াদড়ি বাঁধা। বোমাই বুড়োর জঙ্গল সম্পূর্ণরূপে লোকবসতি শূন্য। গাছপালার নিবিড়তা থেকে দূরে ফাঁকা মাঠের মধ্যে কাশে ছাওয়া ছোট্ট দুখানা করে ঘর, একখানে একটু বড়। এখানেতেই রামচন্দ্র আমিন থাকে। পাশের ছোটখানায় তার পেয়াদা আশরাফি টিন্ডেল থাকে। রামচন্দ্র নিজের কাঠের মাচার উপর চোখ বুজে শুয়েছিল। আমাদের দেখেই ধড়মড় করে উঠে বসল। জিজ্ঞেস করলাম, কি হয়েছে রামচন্দ্র, কেমন আছো? রামচন্দ্র হাত জোড় করে নমস্কার করে চুপ করে থাকল। কিন্তু আশরাফি টিন্ডেল সে কথার উত্তর দিল, বলল, বাবু, একটা বড় আশ্চর্য কথা, আপনি শুনলে বিশ্বাস করবেন না। আমি নিজে কাছারিতে গিয়ে খবর দিতাম, কিন্তু আমিন বাবুকে ফেলে যাই বা কি করে? ব্যাপারটা এই, আজ কদিন থেকে আমিন বাবু বলছেন একটা কুকুর এসে রাত্রে তাকে বড় বিরক্ত করে। আমি শুই এই ছোট্ট ঘরে, আমিন বাবু শুয়ে থাকেন এখানে। ২-৩ দিন এরকম গেল। রোজই ইনি বলেন, আরে কোথা থেকে একটা সাদা কুকুর আসে রাত্রে, মাচার ওপর বিছানা পেতে শুয়ে। কুকুরটা এসে মাচার নিচে কেউ কেউ করে, গায়ে ঘেঁষ দিতে আসে। শুনে বড় একটা গা করিনি। আর ৪ দিন আগে উনি অনেক রাত্রে বললেন, আশরাফি, আশরাফি, শিগগিরই এসো, কুকুরটা এসেছে। আমি তার লেজ চেপে ধরে রেখেছি, লাঠি নিয়ে এসো। আমি ঘুম ভেঙে উঠে লাঠি আলো নিয়ে ছুটে যেতে দেখি, বললে বিশ্বাস করবেন না হুজুর, কিন্তু হুজুরের সামনে মিথ্যে বলবো এমন সাহসও তো আমার নেই। একটি মেয়ে ঘরের ভেতর থেকে পার হয়ে জঙ্গলের দিকে চলে গেল। আমি প্রথমটা থতমত খেয়ে গেলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি আমিন বাবু বিছানা হাতড়ে দেশলাই ঘুরছেন। উনি বললেন, কুকুরটাকে দেখলে? আমি বললাম, কুকুর কই বাবু, একটা কি মেয়ে তো বার হয়ে গেল। উনি বললেন, লোক আমার সঙ্গে বেয়াদবি, মেয়ে মানুষ কে আসবে এই জঙ্গলের দুপুর রাতে? আমি কুকুরটার লেজ চেপে ধরেছিলাম, এমনকি তার লম্বা কান আমার পায়ে ঠেকেছে। মাচা নিচে ঢুকে কেউ কেউ করছিল। নেশা করতে শুরু করেছে বুঝি, রিপোর্ট করে দেবো সদরে। ওদিন রাত্রে আমি সজাগ হয়েছিলাম অনেক রাত পর্যন্ত। যেই একটু ঘুমিয়েছি অমনি অমিন বাবু ডাকলেন,
আমি তাড়াতাড়ি ছুটে বেরিয়ে আমার ঘর দর পর্যন্ত গেছি। এমন সময় দেখি একটি মেয়ে ওর ঘরের উত্তর দিকের বেড়ার গা বেয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। তখনই হুজুর আমি আমি নিজে জঙ্গলের মধ্যে ঢুকলাম। অতটুকু সময়ের মধ্যে লুকোবে কোথায়, যাবেই বা কত দূর? বিশেষ করে আমরা জঙ্গল জরিপ করি, বন্দি সন্ধি সব আমার জানা। কত খুঁজলাম বাবু, কোথাও তার চিহ্নটি পাওয়া গেল না। শেষে আমার কেমন সন্দেহ হলো। মাটিতে আলো ধরে দেখি কোথাও পায়ের দাগ নেই। আমার নাগরা জুতোর দাগ ছাড়া আর কিচ্ছু নেই। আমিন বাবুকে আমি কথা বললাম না। একা দুটি প্রাণী থাকি এই ভীষণ জঙ্গলের মধ্যে, ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর বোমাইগুরুর জঙ্গলের একটু দুর্নামও শোনা ছিল। ঠাকুর দাদার মুখে শুনেছি বোমাইবুরুর পাহাড়ের ওপর ওই যে বট গাছটা দেখছেন দূরে, একবার তিনি পূর্ণিমায় থেকে কলাই বিক্রির টাকা নিয়ে জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে জঙ্গলের পথে ফিরছিলেন। ওই বটতলায় এসে দেখেন একদল অল্প বয়সী সুন্দরী মেয়ে হাত ধরাধরি করে জ্যোৎস্নার মধ্যে নাচছে। এদেশে ওদের বলে ডামা বানু, এক ধরনের পরী। নির্জন জঙ্গলের মধ্যে থাকে, মানুষকে ঘরে পেলে মেরেও ফেলে। হুজুর, পরদিন রাত্রে আমি নিজে অমিন বাবুর তাঁবুতে শুয়ে জেগে রইলাম সারা রাত জেগে জরিপের থাকবন্দির হিসেব কষতে লাগলাম। বোধহয় শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসে থাকবে। হঠাৎ কাছেই একটা কিসের শব্দ শুনে মুখ তুলে চাইলাম। দেখি আমিন সাহেব ঘুমোচ্ছেন ওর খাটে, আর খাটের নিচে কি একটা ঢুকেছে। মাথা নিচু করে খাটের নিচে দেখতে গিয়ে চমকে উঠলাম। আধ আলো আধ আধারে প্রথমটা মনে হলো একটি মেয়ে যেন গুটি সুটি মেরে খাটের তলায় বসে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে। স্পষ্ট দেখলাম, হুজুর আপনার পায়ের হাত দিয়ে বলছি। এমনকি তার মাথায় বেশ কালো চুলের গোছা পর্যন্ত স্পষ্ট দেখেছি। লন্ঠনটা ছিল যেখানেতে বসে হিসেব করছিলাম সেখানে, হাত 6-7 দূরে। আরো ভালো করে দেখবো বলে লন্ঠন যেমনি আনতে গিয়েছি, কি একটা প্রাণী ছুটে কাঠের তলা থেকে বেরিয়ে পালাতে গেল। তোরের কাছে লন্ঠনের আলোটা বাঁকা ভাবে পড়েছিল। সেই আলোতেই দেখলাম একটা বড় কুকুর, কিন্তু তার আগা গোড়া সাদা। হুজুর, কালোর কোথাও চিহ্ন নেই তার গায়ে। অমিন সাহেব জেগে বললেন, কি? বললাম, ও কিছু নয়, একটা শেয়ালটি কুকুর ঘরে ঢুকেছে। অমিন সাহেব বললেন, কুকুর? কিরকম কুকুর? বললাম, সাদা কুকুর। অমিন সাহেব যেন নিরাশার সুরে বললেন, সাদা? ঠিক দেখেছ না কালো? বললাম, না সাদাই হুজুর। আমি একটু বিস্মিত যে হইনি এমন নয়, সাদা না হয়ে কালো হলেই বা অমিনবাবুর কি সুবিধা হতো তাতে বুঝলাম না। উনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু আমার যে কেমন একটা ভয় ও অস্বস্তি বোধ হলো, কিছুতেই চোখের পাতা এক করতে পারলাম না। খুব সকালে উঠে খাটের নিচটা একেবারে কি মনে করে ভালো করে খুঁজতে গিয়ে সেখানে এক কাঁচা কালো চুল পেলাম। এই সেই চুলও রেখেছি হুজুর, মেয়ে মানুষের মাথার চুল। কোথা থেকে এলো এই চুল? টিপি কালো কুচকুচে নরম চুল। কুকুর, বিশেষত সাদা কুকুরের গায়ে এত বড় নরম কালো চুল হয় না। এই হলো গত রবিবার, অর্থাৎ আজ 3 দিনের কথা। এই 3 দিন থেকে আমিন সাহেব তো একরকম উন্মাদ হয়ে গেছে। আমার বড় ভয় হচ্ছে হুজুর, এবার আমার পালা কিনা তাই ভাবছি। গল্পটা বেশ আষাঢ়ে গোছের মতো। সে চুলগুলোকে হাতে করে দেখেও কিছু বুঝতে পারলাম না।
মেয়ে মানুষের মাথার চুল সে বিষয়ে কোনো সন্দেহ রইল না। আশরাফি টিন্ডেল ছোকরা মানুষ, সে যে নেশাভাং করে না একথা সকলে এক বাক্যে বলল। এই বন জঙ্গলের মাঝখানে মেয়ে মানুষ কোথা থেকে আসতে পারে এত গভীর রাত্রে? বিশেষ করে যখন এসব নির্জন বনপ্রান্তে বাঘ আর বুনো শুয়োরের ভয় সন্ধ্যার পর আর লোকে পথ চলাচল করে না। যদি আশরাফি টিন্ডেলের কথা সত্যি বলেই ধরে নিই, তবেও ব্যাপারটা খুব রহস্যময়। অথবা এই পাণ্ডব বর্জিত দেশে, এই জনমানবহীন জঙ্গলে ও ধুরু প্রান্তরের মাঝখানে বিংশ শতাব্দী তো প্রবেশের পথই খুঁজে পায় না। ঊনবিংশ শতাব্দীও পালিয়েছে বলেই মনে হয় না, ঊনবিংশ শতাব্দীও পাবে বলে মনে হয় না। অতীত যুগের রহস্যময় অন্ধকারে এখনো এসব অঞ্চল আচ্ছন্ন। এখানে সবই সম্ভব। সেখানকার তাঁবু উঠিয়ে রামচন্দ্র আমিন আর আশরাফি টিন্ডেলকে সদর কাছারিতে নিয়ে আসলাম। রামচন্দ্রের অবস্থা দিন দিন খারাপ হয়ে যেতে লাগলো। ক্রমশ সে পাগল হয়ে উঠল। সারা রাত্রি চিৎকার করে, বকে, গান গায়। ডাক্তার এনেও দেখালাম, কিছুতেই কিছু হলো না। অবশেষে তার এক দাদা এসে তাকে নিয়ে গেল। এই ঘটনার একটা উপসংহার আছে, যদিও তা ঘটেছিল বর্তমান ঘটনার 7-8 মাস পরে, তবুও এখানেই সেটা বলে রাখি। এই ঘটনার 6 মাস পরে চৈত্র মাসের দিকে 2টি লোক কাছারিতে আমার সঙ্গে দেখা করতে এলো। একজন বৃদ্ধ, বয়স 60-65 কম নয়। অন্যটি তার ছেলে, বয়স 20-22। তাদের বাড়ি বলিয়া জেলায়। আমাদের এখানে এসেছে আমাদের জঙ্গলের খাজনা দিয়ে গরু মহিষ চড়াবে বলে। অন্য সব খাজনা এখন বিলি হয়ে গেছে। বোমাইবুরুর জঙ্গলটাই তখন খালি পড়েছিল, সেইটাই বন্দোবস্ত করে দিলাম। বৃদ্ধ ছেলেকে সঙ্গে করে তিনি মহাল দেখিয়ে আসলেন। খুব খুশি, বললেন, बहुत बड़ा बड़ा घास है हुजूर, बहुत अच्छा जंगल है। हुजूर का अगर मेहरबानी ना होता तो ये जंगल हमको नहीं मिलता। রামচন্দ্র ও আশরাফি টিন্ডেলের কথা তখন আমার মনে ছিল না, থাকলেও ওই বয়স্ক লোকটির কাছে আমি বলতাম না সেটা, কারণ ভয় পেয়ে সে পালিয়ে গেলে জমিদারেরই লোকসান। স্থানীয় লোকেরা রামচন্দ্র আমিনের ওই ব্যাপারটার পর কেউই ওই জঙ্গলের দিকে আর খেঁচতে চায় না। মাসখানেক পর বৈশাখ মাসের গোড়ায় একদিন বৃদ্ধ লোকটি কাছারিতে এসে হাজির। মহারাগত ভাব, তার পিছনে সেই ছেলেটি কাঁচুমাচু ভাবে দাঁড়িয়ে। বললাম, কি হয়েছে, কি ব্যাপার? বৃদ্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল, हुजूर, इस बंदर को मैं अपने साथ लेके आया आपके सामने शिकायत करने के लिए। आप अभी उसको अपने पैर के जूते से मारिए और इसको सही कीजिए। की হয়েছেটা কি বলবে? हुजूर, आपके सामने कैसे बोलूं, शर्म भी आता है। ये बंदर यहाँ पे आने के बाद से बिगड़ गया है। मैं 7-8 दिन से देख रहा हूँ। शर्म भी आता है हुजूर, रोज इसके घर से एक औरत बाहर आती है। एक ही झोपड़ी है, वो भी ज्यादा बड़ा नहीं है, ऊपर से घास दिया हुआ है। हम 2 ही लोग सोते हैं। मेरे आंखों में धूल झोंकना कोई आसान काम नहीं है। मेरे पूछने पे कहता है, कहाँ? मुझे कुछ नहीं पता। और भी 2 दिन मैंने जब देखा तब उसको अच्छे से रपट लगा दिया। आंखों के सामने अपने बेटे को कैसे बिगड़ने दूं साहब। लेकिन उसके बाद भी परसों रात को ही हुजूर, इसीलिए तो मैं इसे आपके सामने लेके आया। अब आप ही समझाइए। হঠাৎ রামচন্দ্র আমিনের ব্যাপারটা মনে পড়ে গেল। জিজ্ঞেস করলাম, कितने रात को देखा था तुमने? वो सुबह होने से कुछ देर पहले, 3-3:30 या फिर 2:30 बजे। ঠিক দেখেছো? মেয়ে মানুষ? হুজুর,
मेरे आंखों की रोशनी अभी तक कम नहीं हुई है। वो जरूर औरत थी, उम्र भी कम था। कभी कभी सफेद साड़ी में, किसी दिन लाल, किसी दिन काले कपड़ों में आती थी। एक दिन तो उसके निकलते ही मैंने भी उसका पीछा लिया, लेकिन वो जंगलों के बीच में कहीं गायब हो गई हुजूर। बहुत ढूंढा, नहीं मिली। जब लौट के आया तो देखा कि मेरा बेटा सोने का नाटक कर रहा है, जैसे कुछ पता ही ना हो। उसी वक्त मैंने उसे धक्का देके जगाया। अब इसका इलाज मैं इसीलिए आपके पास लेके आया। इसको जेल में डालना हो जेल में डालिए, जूते से मारना हो जूते से मारिए, बस इसको सुधारिए हुजूर। ছেলেটিকে কোণে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এসব কি শুনছি তোমার নামে? ছেলেটি আমার পা জড়িয়ে ধরে বলল, हमारा बात मानिए हुजूर, हमको कुछ नहीं पता। पूरे दिन जंगल में भैंस चराते हैं, रात को हम सो जाते हैं एकदम, रात को गहरी नींद में सोते हैं, एकदम सुबह जाके आँख खुलता है। घर में अगर आग भी लग जाए तब भी हमको नहीं पता लगेगा। বললাম, তুমি কোনোদিন কিছু ঘরে ঢুকতে রাখোনি? नहीं हुजूर, नहीं। मैं एक बार सो जाऊं ना, मुझको कुछ होश नहीं रहता है। এই বিষয়ে আর কোনো কথাই রইল না। বৃদ্ধ খুব খুশি হলো, ভাবলো আমি আড়ালে নিয়ে গিয়ে ওর ছেলেকে শাসন করে দিয়েছি। दिन 15 পরে একদিন ছেলেটি আমার কাছে আসলো, বলল, हुजूर एक बात बोलना था। आप उस दिन जब मैं और पापा आपके पास आए थे, तब आपने ये क्यों पूछा था कि क्या मैंने किसी को घर में घुसते हुए देखा है कि नहीं? क्या ना बोलो तो? हुजूर मुझे ना आजकल नींद थोड़ा कम आता है। पापा के वैसा बर्ताव के बाद से मेरे मन में भी थोड़ा डर पैदा हो गया, इसीलिए देख रहा हूँ रात को एक सफेद कुत्ता कहीं से आ जाता है, गहरी रात में। एक दिन नींद टूट गया, देखा कि बिस्तर के पास ही बैठा हुआ है। मेरे जागते ही भाग गया। उसे कैसे पता लगा कि मैं जाग गया हूँ, ये समझ में नहीं आया। ऐसा कुछ दिनों तक देखा मैंने, लेकिन कल रात को हुजूर एक चीज हुआ। पापा को नहीं पता, इसलिए आपको बता रहा हूँ, आप किसी को मत बोलना। कल रात में अचानक से मेरा नींद टूट गया। वो कुत्ता कब घर में घुसा था मैंने नहीं देखा था। धीरे धीरे घर से बाहर जा रहा था। घर में 2 दरवाजों के बीच में बहुत बड़ा दरार है, जिसके अंदर से कोई भी कुत्ता या जानवर आसानी से आ जा सकता है। शायद वहीं से आया होगा। कुत्ते के निकलते ही पलक झपकने जितनी देर होगी, मैं खिड़की के सामने जाके बाहर की ओर देखा, लेकिन देखा वहां पे कुत्ते की जगह एक लड़की थी। मेरे खिड़की के सामने से वो सीधा जंगल की ओर चली गई। मैं तभी बाहर दौड़ के गया, कहीं कुछ नहीं। पापा को भी मैंने नहीं बताया। बात क्या है हुजूर, मुझे कुछ समझ में नहीं आ रहा है। আমি তাকে আশ্বাস দিলাম, ও কিছু নয়, চোখের ভুল। বললাম যদি তাদের ওখানে থাকতে ভয় করে, তারা কাছারিতে এসেও শুতে পারে। ছেলেটা যে ভয় পেয়েছে সেটা ভেবে হয়তো একটু লজ্জাও পেল, কিন্তু তার অস্বস্তি দূর হলো না। ভাবলাম এবার যদি ওরা কিছু বলে তাহলে কাছারি থেকে 2 জন সিপাহি পাঠাবো ওদের সাথে থাকার জন্য। তখনও বুঝতে পারিনি জিনিসটা এত সঙ্গীন হবে। দুর্ঘটনাটা ঘটে গেল হঠাৎ করে। দিন 3 পরে সকালে সবই বিছানা ছেড়ে উঠেছি। খবর পেলাম কাল রাত্রে বোমাইবুরুর জঙ্গলে বৃদ্ধ ইজারাদারদের ছেলেটি মারা গেছে। ঘোড়ায় চড়ে আমরা তখনই রওনা হলাম। গিয়ে দেখি তারা যেই ঘরটাতে থাকতো তারই পিছনে কাশ ও বন ঝাউয়ের জঙ্গলে ছেলেটির মৃতদেহ তখনও পড়ে আছে। মুখে তার ভীষণ ভয় ও আতঙ্কের চিহ্ন।
কি একটা বিভীষিকা থেকে যেন আটকে উঠে মারা গেছে। বৃদ্ধের মুখে শুনলাম শেষ রাত্রের দিকে উঠে ছেলেকে সে বিছানায় না দেখে তখনই লণ্ঠন ধরে খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু ভোরের আগে তার মৃতদেহ দেখতে পাওয়া যায়নি। মনে হয় সে হঠাৎ বিছানা থেকে উঠে কোনো কিছু পিছু করে বনের মধ্যে ঢোকে, কারণ মৃতদেহর কাছেই একটা মোটা লাঠি আর লণ্ঠন পড়েছিল। কিসের খোঁজে সে বনের মধ্যে রাত্রিবেলা একা গেছিল তা বলা সত্য, কারণ নরম বালিমাটির ওপর ছেলেটির পায়ের দাগ ছাড়া অন্য কোনো পায়ের দাগ নেই, না মানুষ না জানোয়ারের। মৃতদেহতেও কোনোরূপ আঘাতের চিহ্ন দেখলাম না। পোমাইবুরু জঙ্গলে এই রহস্যময় ব্যাপারের কোনো মীমাংসাই হয়নি। পুলিশ এসেও কিছু করতে না পেরে ফিরে গেল। লোকজনের মনে এমন একটা আতঙ্ক সৃষ্টি করলো ঘটনাটা যে সন্ধ্যার বহু আগে এ অঞ্চলে আর কাউকে দেখা যায় না। দিনগতকটা এমন হলো যে কাছারিতে একলা নিজের ঘরটিতে শুয়েও বাইরের ধপধপে সাদা ছায়াহীন উদাস নির্জন জ্যোৎস্না রাত্রির দিকে চেয়েও কেমন একটা অজানা আতঙ্কে প্রাণ কেঁপে উঠত। মনে হতো কলকাতায় পালাই, এসব জায়গা ভালো নয়। এর জ্যোৎস্না ভরা নৈশ প্রকৃতির রূপকথার রাক্ষসী রানীর মতো তোমাকে ভুলিয়ে বেঘরে নিয়ে গিয়ে মেরে ফেলবে, যেন এইসব স্থানে মানুষের বাসভূমি নয়, কিন্তু ভিন্ন লোকের রহস্যময় অশরীরী প্রাণীদের রাজ্য। বহুকাল ধরে এরাই বসবাস করে আসছে। আজ হঠাৎ তাদের এই গোপন রাজ্যে মানুষের অনাধিকার প্রবেশ তারা পছন্দ করেনি। সুযোগ পেলেই প্রতিহিংসা নিতে ছাড়বে না।